শুরু করছি খুনে তান্ত্রিক এর দ্বিতীয় পর্ব। কুয়াশার পর্দা সরে যাচ্ছে যেন ধীরে ধীরে। চোখে আলস্য এলে দেখতে পেল স্টেরিও রুমে ফেলে রাখা হয়েছে ওকে। হাত নাড়ানোর চেষ্টা করে পারল না। সন্ধ্যা নেমেছে উপত্যকায়। তাপমাত্রা কমে গেছে অনেক। শীত শীত লাগছে। চোখের সামনে স্যান্ডেল পরা একটা পা দেখতে পেল। নজর উপরের দিকে তুলতেই দেখল চেয়ারে বসে রয়েছে লাল পোশাক পরা দাড়িওয়ালা এক লোক। পাশে দাঁড়ালো আরেকজন। হুঁশ ফিরেছে, বলল চেয়ারে বসা লোকটা। পাশে দাঁড়ানো লোকটাকে বলল, তো লোকে রঘুবীর। মুসাকে টেনে তুলল রঘুবীর। চেয়ারে বসা লোকটা বলল, তুমি মুসা আমান। অস্বীকার করে লাভ নেই, তোমার পরিচয় জানা হয়ে গেছে আমাদের। কেন এসেছ? ইরাকে বের করে নিয়ে যেতে? লোকটা নিশ্চয়ই গুরুদেব, মুসা ভাবছে। অবাক হলো সে, এত তাড়াতাড়ি ওদের পরিচয় জানলো কি করে ওরা। বলল, আপনি নিশ্চয়ই ভুল করেছেন। না, ভুল আমরা করিনি, বাধা দিয়ে বলল গুরুদেব। শোনো, তোমার বন্ধু কিশোর পাশা আজ রাতে আমাদের দলে যোগ দেবে। সবাই আসবে, ওরাই বিচার করে বলবে কি শাস্তি তোমার হওয়া উচিত। শীতল হাসি ফুটল তার ঠোঁটে। তবে তোমার মৃত্যুদণ্ডের রায় দেবে ওরা সবাই, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। রঘুবীরকে নিয়ে বেরিয়ে গেল গুরুদেব। কুঁড়ের দরজায় এসে দাঁড়ালো মেয়েটা। বাইরের অগ্নিকুণ্ডের আলোয় আবছা একটা মূর্তি। শব্দ শুনে ঘুরে তাকালো কিশোর। আরে পরমা, অবাক হলো যদু, তুমি এখানে ছেলেদের কুঁড়েতে? কিশোরকে বেরিয়ে আসতে বলো, ইরা বলল। ওর সঙ্গে কথা আছে আমার। মাথা নাড়ল যদু। আমি পারবো না, ওকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। যদি কিছু হয়ে যায়। হবে না, প্লিজ, বিষণ্ণ কণ্ঠে অনুরোধ করল ইরা। কেঁদে ফেলবে যেন। বেশিক্ষণ আটকাবো না, মাত্র কয়েক মিনিট। চার পায়ার কিনারে বসে তাকিয়ে রয়েছে কিশোর। উৎসবে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে সে। গোসল সেরে এসে কাপড় পরেছে। এ সময় হাজির হয়েছে ইরা। কোনো বিপদে ফেলবে না তো? সত্যি বলছো? যদুর গলা কাঁপছে। না, বিশ্বাস করো। বেশ, অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো যদু। তবে 5 মিনিটের বেশি। 5 মিনিটেই হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাকে যদু। ইরার পিছন পিছন রাতের ঠান্ডা আকাশের নিচে বেরিয়ে এলো কিশোর। কুঁড়ে থেকে দূরে এসে জিজ্ঞেস করলো, আমাকেও পরমা বলেই ডাকতে হবে ইরা? অগ্নিকুণ্ড এখন অনেক পিছনে, তবে আশ্রমের সীমানার ভেতরেই রয়েছে ওরা। উপরে ঝকঝকে আকাশে তারার মেলা। এত বড় ও এত স্পষ্ট তারা শহরের আকাশে চোখে পড়ে না। পর্বতের পরিষ্কার হাওয়া আর নিশ্ছিদ্র অন্ধকারে জলজল করছে তারাগুলো। আলোকমালায় সজ্জিত বিশাল এক কালো গম্বুজের মতো লাগছে আকাশটাকে। ঠিক আছে, ইরাই ডাকো। ইস, কতদিন ওই নামে কেউ ডাকে না। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো সে। দ্বিধা করছে, যেন কিছুতেই কথাগুলো আসতে চাইছে না জিভের ডগায়। জোর করে বলে ফেলল অবশেষে, তোমাকে এখানে দেখে অবাক হয়েছে কিশোর। কল্পনাই করিনি তোমার মতো ছেলেও গুরুদেবের শিষ্য হতে আসবে। হাসল কিশোর। কেন, তোমার কি ধারণা আমি শান্তি চাই না? হাঁপ ছাড়ার কোনো জায়গা চাই না? না, বলছি তোমার মতো ছেলে যার কোনো সমস্যা নেই, সাংসারিক অশান্তি নেই। কে বলল নেই? বাইরে থেকে কতটুকু বোঝা যায় মানুষকে। বাবা নেই, মা নেই, চাচা চাচির কাছে থাকি, অনেকটা আশ্রিতের মতো। তাতে শান্তি কোথায়? হাঁপিয়ে উঠেছি, বিরক্ত হয়ে গেছি।
কিন্তু তোমার চাচা চাচি তো শুনেছি খুবই ভালো মানুষ। মেরি আন্টি তোমাকে ছেলের মতো ভালোবাসেন, চাচাও ভীষণ ভালোবাসেন। আমার বাবা যদি এর 100 ভাগের 1 ভাগও আমাকে ভালোবাসতো, বাড়ি ছেড়ে আসতে হতো না আমাকে। তোমার চাচি তো তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, নিজের ছেলের মতো, মনে মনে বলল কিশোর। কতটা তা তুমি কল্পনাও করতে পারবে না। নীরবে আরো কিছুক্ষণ পাশাপাশি হাঁটলো ওরা। হঠাৎ কিশোরের হাত খামচে ধরল ইরা। এখান থেকে পালাতে হবে তোমাকে কিশোর, বিপদ, সাংঘাতিক বিপদ। মানে? থমকে দাঁড়ালো কিশোর। গুরুদেব আসলে গুরুদেব নয়, ভণ্ড, নিষ্ঠুর, ভয়ানক একটা পিশাচ। ভালো ভালো ছেলে মেয়েদের ধরে এনে জম্বি বানিয়ে ফেলে, তাদের মন কেড়ে নেয়, আত্মা চুরি করে। অন্ধকারে ইরার মুখের দিকে তাকিয়ে রইল কিশোর। এসব কথা তাকে বলছে কেন মেয়েটা? ফাঁদ নয় তো? এতই খারাপ জায়গা যদি, চলে যাওনি কেন? ঠোঁট কামড়ালো ইরা। তুমি বুঝতে পারছো না, আমি অনেক কিছু জেনে ফেলেছি। এখন পালালে ওরা ছাড়বে না আমাকে, খুনি পাঠাবে, পিছু নিয়ে গিয়ে মেরে ফেলবে। কেঁপে উঠল সে। ইরার কাঁধে আলতো চাপড় দিল কিশোর। ভয় নেই, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। ফুঁপিয়ে উঠল ইরা, আঁকড়ে ধরল কিশোরের হাত। এমন করছো কেন? কিশোর বলল, চলো কুড়েতে ফিরে যাই। দূরে শোনা গেল কীর্তন। বের করে নিয়ে যাও আমাকে কিশোর, আমাকে বাঁচাও। চলো, ফেরার সময় হয়েছে, কুড়েতে চলো, শান্ত কণ্ঠে বলল কিশোর। প্রচণ্ড হতাশ মনে হলো ইরাকে। ফিরে এলো ওরা। যাওয়ার সময় প্রতিটি কুঁড়ের সামনে একটা করে ছোট অগ্নিকুণ্ড দেখে গিয়েছিল কিশোর। এখন দেখলো বিশাল একটা কুণ্ড শুধু দাও দাও করে জ্বলছে ফার্ম হাউসের সামনে, বাকিগুলো নিভিয়ে দেয়া হয়েছে। নাম রাখা উৎসব, শুকনো গলায় বিড়বিড় করলো ইরা। অগ্নি পরীক্ষা হবে কারো। অগ্নি পরীক্ষা? কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। কিশোরের প্রশ্ন যেন শুনতেই পায়নি ইরা। আগুনের আলোয় তার চোখে ভয় চকচক করে উঠল। আমি যাই। কিশোর কোনো প্রশ্ন করার আগেই দৌড়ে চলে গেল ইরা, হারিয়ে গেল অন্ধকারে। কুঁড়েতে ঢুকলো কিশোর। আলো নেভানো। কেউ নেই নাকি? যদুর নাম ধরে ডাকলো। কুঁড়ের কোণে নড়ে উঠল কি যেন, এগিয়ে আসতে লাগলো তার দিকে। আবছা অন্ধকারেও চকচক করে উঠল কিছু। পিস্তল না তো? পিছাতে শুরু করলো কিশোর। কি হলো খোকা, কোথায় যাও? পেছনে কথা বলে উঠল একটা পরিচিত কণ্ঠ। ফিরে তাকালো কিশোর। অগ্নিকুণ্ডের আবছা আলো আসছে খোলা দরজা দিয়ে। সেই আলোয় দেখা গেল রঘুবীরকে। তুমি আর পরমা বেরিয়ে গিয়েছিলে। বলতে বলতে অন্ধকার থেকে সামনে এসে দাঁড়ালো আরেকটা মূর্তি, গুরুদেব। কিশোর, তুমি তাকে ছুঁয়েছ? রঘুবীরের কঠিন আঙুল চেপে বসলো কিশোরের বাহুতে। না, জবাব দিল কিশোর। আপনার ইচ্ছা শক্তি রক্ষা করেছে আমাকে। উত্তম, হাসলো গুরুদেব। কি কি কথা হলো? ইরা। থেমে গেল কিশোর। এক মুহূর্ত দ্বিধা করে বলল, ইরা এখানে থাকতে চায় না, ওর নাকি ভালো লাগে না, আমাকে বলল বের করে নিয়ে যেতে। যাবে? পরমার কুবুদ্ধি জেগেছে, প্রভু সুপথ থেকে সরে যেতে চাইছে। আমি এখানে শান্তির জন্য এসেছি, আমাকে পথ দেখান, বাঁচান আমাকে গুরুদেব, শান্তির বাণী শোনান। মনে মনে হাসলো গুরুদেব। খুব ভালো ছেলে তুমি বৎস, হবে তোমার, পাবে তুমি শান্তির সন্ধান। ইতিমধ্যেই প্রথম পাঠ নেওয়া হয়ে গেছে তোমার। আবেগকে প্রশ্রয় দাওনি, সত্যি কথা বলেছ। আপনি জানেন? জানি, এখানে সব কিছু ঘটে আমার ইচ্ছেতে। কিশোরকে সঙ্গে যেতে ইশারা করে ঘুরে হাঁটতে শুরু করলো গুরুদেব। কিশোরের হাত ছেড়ে দিল রঘুবীর। গুরুদেবের পেছন পেছন চলল কিশোর।
আজ রাতে আবার আমার ইচ্ছে কাজ করবে তুমি। ফিরে তাকালো না গুরুদেব। এই শান্তিধামে এক শয়তান ঢুকেছে, সত্যের আগুন তুলে ধরবে তার সামনে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে সমস্ত মিথ্যা, সমস্ত কালো, উজ্জ্বল আলোর পথ দেখাবে তাকে। বুঝলাম না প্রভু। অগ্নি পরীক্ষা হবে তার, আগুন দিয়ে যাচাই করতে হবে তাকে। সত্য কখনো পড়ে না, মিথ্যা হলে দেখতে দেখতে ছাই হয়ে যাবে। প্রথম মশাল তুমি জ্বালাবে বৎস, তার আগেই আমি তোমার নাম রাখবো। একটা মোড় ঘুরেই ধক করে উঠল কিশোরের বুক, শুকিয়ে গেল মুখটা। অগ্নিকুণ্ড ঘিরে দাঁড়িয়েছে অনুসারীরা, সবার হাতে একটা করে মশাল। ফার্ম হাউসের বাইরে একটা খুঁটিতে বাঁধা একটা ছেলে, তার দিকে এমন ভঙ্গিতে তাকাচ্ছে অনুসারীরা যেন একটা ঘৃণ্য শুঁয়োপোকা। শুঁয়োপোকাটা আর কেউ নয়, ওরই প্রাণের বন্ধু মুসা আমান। হাত তুলল গুরুদেব, টেনে টেনে বলল, মঙ্গল হোক তোমাদের। শিষ্যরা সব নীরব, মাটির দিকে চোখ সবার, শুধু কিশোর ছাড়া। সে তাকিয়ে আছে গুরুদেবের দিকে, ঝড়ের গতিতে ভাবনা চলছে মাথায়, খুঁজছে মুসাকে মুক্ত করার উপায়। ছেলেরা, মেয়েরা, হাত লম্বা করে মুসার দিকে তর্জনী তুলল গুরুদেব। শয়তান ঢুকেছে আমাদের শান্তিধামে। অসংখ্য মৌমাছি যেন সম্মিলিত গুঞ্জন করে উঠল। আমাদের বিশ্বাস নষ্ট করতে এসেছে সে, আমাদের আত্মাকে কলুষিত করতে এসেছে, শয়তানের দুনিয়ায় নিয়ে যেতে চায় আমাদের। রাগে চোখ মুখ কঠোর করে ফেলল গুরুদেব। বন্দির উদ্দেশ্যে অনার্গল অভিশাপ বর্ষণ করল কিছুক্ষণ, তারপর বলল, তার শাস্তি হওয়া দরকার। দরকার 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 দরকার, সুর করে গলা মেলালো শিষ্যরা। এগিয়ে গিয়ে অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত চেলাকাঠ তুলে নিল গুরুদেব। কিশোরের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার নাম প্রশান্ত। এই বলো তোমরা সবাই, প্রশান্ত 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 প্রশান্ত, সুর করে বলল শিষ্যরা। নাও প্রশান্ত, কাঠটা বাড়িয়ে ধরল গুরুদেব। শয়তানকে পুড়িয়ে বের করো তোমার বন্ধুর ভিতর থেকে। আমার ইচ্ছেই এখন তোমার ইচ্ছে, প্রভুর ইচ্ছেই তোমার ইচ্ছে, গাইলে অনুসারীরা। ছেলে মেয়েগুলোর জন্য দুঃখ হলো কিশোরের, রাগও হলো ওদের ওপর। বয়স কম, কিন্তু এতটা কম নয় যে বোঝার ক্ষমতা হয়নি। মানুষ এত বোকা হয় কি করে? ওদের চোখে খুনের নেশা দেখে অবাক হলো। রক্ত পিপাসায় জ্বলছে যেন হিংস্র নেকড়ের দল। বুঝল, এরকম নরহত্যা আগেও দেখেছে ওরা। এক ধরনের বিকৃত আনন্দও নিশ্চয়ই পেয়েছে। কি করবে এখন সে? কি করা যায়? কাঁপা হাতে ধরল জ্বলন্ত চেলাকাঠটা। হাততালি দিল রঘুবীর। পাশের কুঁড়ে থেকে বেরিয়ে এলো 1 ডজন লোক। এক সারিতে দাঁড়িয়ে গিয়ে কিশোর আর মুসার মাঝে একটা করিডোর সৃষ্টি করলো। সুর করে কোরাস চলছে, প্রশান্ত 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 প্রশান্ত। শান্ত কণ্ঠে কিশোরকে আদেশ দিল গুরুদেব, যাও লাগাও আগুন। মানব করিডোরের ভেতর দিয়ে এগিয়ে গেল কিশোর। ওদের মুখ দেখতে দেখতে চলছে। অনুসারীদের চেয়ে বয়সে বড় ওরা, কঠিন নিষ্ঠুর চেহারা। আর সকলের মতে সাদা পোশাক পরনে, তবে কোমরের কাছটা ঠেলে উঁচু হয়ে রয়েছে। লুকানো পিস্তলের বাঁট বুঝতে অসুবিধে হলো না কিশোরের। গুরুদেবের দেহরক্ষী ওরা। নসার সামনে এসে দাঁড়ালো কিশোর।
সবকটা চোখ এখন তার উপর স্থির। অনুসারীদের চিৎকার বাড়ছে। পৃথিবীতে যেন ওই প্রশান্তই একমাত্র শব্দ, আর কিচ্ছু নেই। চোখের কোণ দিয়ে কিশোর দেখল পেস্তলায় হাত রেখেছে দেহরক্ষীরা। গুরুদেবের ঠোঁটে নিষ্ঠুর হাসি। আস্তে কাঠটা মুসার দিকে বাড়িয়ে ধরল কিশোর। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ছুঁড়ে মারল বাঁয়ে দাঁড়ানো রক্ষীর ওপর। গায়ে আগুন লাগাতে চেঁচিয়ে উঠল লোকটা, লাফ দিয়ে সরে গেল। একটা মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল। সবাই দেখছে এই অবিশ্বাস্য দৃশ্য। কিছুদিন ধরে জাপানি প্রশিক্ষকের কাছে জুডো ক্যারাটে শিখছে তিন গোয়েন্দা। সামান্য যা শিখেছে তাই এখন ভরসা। কারাটে মার মারতে শূন্যে লাফিয়ে উঠল কিশোর। ডান পা দিয়ে লাথি মারল ডানের রক্ষীর পেটে। সামনে বাঁকা হয়ে গেল লোকটার দেহ। চোখের পলকে ছোঁ মেরে লোকটার কোমর থেকে পিস্তলটা বের করে নিল কিশোর। .357 ম্যাগনাম। গুলি করল ওপরের দিকে তুলে। থেমে গেল কোরাস। আর তো চিৎকার ছাড়ল মেয়েরা। গুরুদেবের দিকে পিস্তল তাক করে খুঁটিয়ে পেছনে সরে এলো কিশোর। ধমক দিয়ে বলল, খবরদার, কেউ নড়বে না। যেই নরনাকারও গুলিটা খাবে কিন্তু তোমাদের এই নাটের গুরু। মুসার বাঁধন খুলতে হাত বাড়ালো সে। গুরুদেবের দিকে কিশোরের চোখ। এক হাতে পিস্তল, আরেক হাতে গিঁট খোলার চেষ্টা চালাচ্ছে। শক্ত করে বেঁধেছে মুসাকে। খোলা সহজ হলো না। ফিসফিস করে বলল, সোজা আমাদের গাড়ির দিকে দৌড় দেবে। খোলো তো আগে, তারপর না দৌড়। হাসল মুসা। এভাবে খুলতে পারবে না বুঝল কিশোর। ডাকলো গুরুদেবকে, এদিকে আসুন। দাঁড়িয়ে রইল গুরুদেব, মুখ ফাঁক, নিচের ঠোঁট কাঁপছে। ভয় চোখে। অবাক হলো কিশোর। লোকটা এত ভীতু, নাকি শিষ্যদেরকে ভয় পাচ্ছে? অলৌকিক ক্ষমতা দেখিয়ে কিশোরকে ভস্ম করে দিতে পারছে না বলে। কি হলো, দাঁড়িয়ে কেন? ধমক দিল কিশোর। জলদি আসুন, নইলে আপনার গুরুগিরি ঘুঁজিয়ে দেব আজ। মানব করিডোরের ভেতর দিয়ে গিয়ে এলো গুরুদেব। বাঁয়ে তাকাচ্ছে, ডানে, তারপর আবার বাঁয়ে। পালানোর পথ নেই। গুলি খাওয়ার ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। সেটাকে ঢাকার জন্যই জোর করে হাসল সে। আমার নিজের জন্য ভয় পাচ্ছি না। আমাকে নিয়ে যা খুশি কর শয়তান, কিন্তু এই অবোধ শিশুগুলোকে ছুঁবি না। ওদের গায়ে আঁচড়টি লাগলেও ছাড়বো না আমি তোকে। কিশোর ভাবছে গুরুকে গুলি করা যাবে না। ওর ক্ষতির ভয়েই এখনো চুপ করে আছে শিষ্যরা। গুরুদেবের কিছু হয়ে গেলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে ওকে আর মুসাকে। কাছে চলে এলো গুরুদেব। তাকে ঘুরে দাঁড়ানোর আদেশ দিল কিশোর। গুরুদেব ঘুরতেই আচমকা হাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরল। আর সহ্য করল না শিষ্যরা। চেঁচিয়ে উঠে দৌড় দিল কিশোরকে ধরার জন্যে। মুসার বাঁধনের দড়ি লক্ষ্য করে গুলি করল কিশোর। প্রচন্ড ঝুঁকি নিয়েছে। গুলিটা ফসকে মুসার গায়েও লাগতে পারে, কিন্তু আর কোনো উপায় নেই। মুসার দড়ি কেটে দিয়েছে বুলেট। হ্যাঁচকা টান দিয়ে প্যাঁচগুলো খুলে ফেলতে লাগলো মুসা। খবরদার, নড়বে না, চিৎকার করে বলল কিশোর। গুলি করলো আবার। ভক্তদের মাথার উপর দিয়ে চলে গেল বুলেট। গুরুদেবের মতোই ভীতু দেহরক্ষীরা। কেউ হুমড়ি খেয়ে পড়লো মাটিতে, কেউ দৌড় দিল কুড়ের দিকে। সাহসী দু একজন পিস্তল বের করলো। ভক্তরা ছোটাছুটি শুরু করলো এদিক ওদিক। মুসা দৌড় দিল নীল সেডানটার দিকে। ও ধরা পড়ার পর ফার্ম হাউসের কাছে গাড়িটা আনিয়ে রেখেছিল গুরুদেব। মুসা এসেছিল জনিদের গাড়িটা নিয়ে, যাতে গুরুদেবের আস্তানায় ঢুকতে বাধা না পায়। কেউ পথ আটকাল না মুসার। গুরুদেবের পতনে দ্বিধায় পড়ে গেছে সবাই। কি করবে বুঝতে পারছে না। তাতে সুবিধেই হলো মুসার। নিজেদের গাড়ির কাছে এসে সবে হাতলে হাত দিয়েছে, এক ঝটকায় খুলে গেল দরজা। প্রচন্ড বাড়ি লেগে চিত হয়ে পড়ে গেল সে। মাথা ঝাড়া দিয়ে চোখ মিটমিট করে দেখলো বেরিয়ে আসছে একটা লোক। হাঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়ালো মুসা। রঘুবীর? হ্যাঁ রঘুবীর, কোথায় যাচ্ছিলে? সময় দিল না মুসা। মাথা নিচু করে ডাইভ দিল। গুঁতো মারল রঘুবীরের পেটে। হুক করে উঠল রঘুবীর। সেডানের গায়ে পিঠ ঠেকিয়ে পতন রোধ করলো। পরক্ষণেই হাঁটু চালালো। সোজা হতে পারেনি তখনও মুসা। তার চিবুকে লাগলো লোকটার হাঁটু। টলমল করে উঠল মুসা। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ঘুষি লাগালো মাথার এক পাশে, আর একটা ঘুষি বাঁ কাঁধে। অপস করে দিল বাঁ হাতটা। ঝুলে পড়ল হাত। সেডানের কাছ থেকে সরে গেছে রঘুবীর। কোনো মতে গাড়ির গায়ে পা ঠেকিয়ে দাঁড়ালো মুসা। হাঁপাচ্ছে, ব্যথায় দম নিতে পারছে না। নিঃশেষ হয়ে গেছে শরীরের শক্তি। সামনে দাঁড়িয়ে হাসল রঘুবীর।
নাও দেখি, হজম করো এটা। ধাঁ করে ঘুষি চালালো মুসার চোয়াল সই করে। চট করে এক পাশে মাথা সরিয়ে নিল মুসা। কানের পাশ দিয়ে বেরিয়ে গেল রঘুবীরের মুঠি। আর তো চিৎকার করে উঠল। ঘুষিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লেগেছে গাড়ির ধাতব বডিতে। প্রচন্ড ব্যথা পেয়েছে আঙুলে। মার খেয়ে দুর্বল হয়ে পড়লেও সুযোগটা কাজে লাগালো মুসা। দা চালানোর মতো করে তালুর এক পাশ দিয়ে কোপ মারল রঘুবীরের গলায়। ঘর ঘর শব্দ বেরোলো লোকটার কণ্ঠ থেকে। শ্বাস নিতে পারছে না, হাঁসফাঁস করছে। থামলো না মুসা, ঘুষি চালালো তলপেটে। রঘুবীরের দেহটা সামনে বাঁকা হয়ে যেতে রদ্দা মারল ঘাড়ে। হুমড়ি খেয়ে পড়ল রঘুবীর। নড়ল না আর, পড়ে রইল হাত পা ছড়িয়ে। লম্বা দম নিল মুসা, মনে মনে ধন্যবাদ জানালো কারাতে শিক্ষককে। উঠে পড়ল গাড়িতে, ইঞ্জিন স্টার্ট দিল। শুনতে পাচ্ছে ভক্তদের হট্টগোল, পিস্তলের গুলির শব্দ। হেডলাইট জ্বালল সে। এইদিকে, চেঁচিয়ে হাত নেড়ে ডাকলো কিশোর। একটা কুড়ের পাশে দাঁড়িয়ে আছে সে। সেদিকে গাড়ি ছোটালো মুসা। গুলি আরম্ভ করেছে দেহরক্ষীরা। গাড়ির গায়ে বিঁধছে বুলেট, তবে মুসার গায়ে লাগলো না। কুঁড়ের কাছে এসে গতি কমালো মুসা, দরজা খুলে দিল। গাড়ির পাশে দৌড়াতে দৌড়াতে লাফ দিয়ে উঠে পড়ল কিশোর। জলদি ভাগো। ইরার কি হবে? মুসা জিজ্ঞেস করলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। গুরুর আদেশে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। আমাদের সঙ্গে যাবে বলে মনে হয় না। জোর করে ধরে নিয়ে গেলে আমরা বিপদে পড়ব। আদালতে আমাদের বিরুদ্ধে কিডন্যাপিং এর মামলা ঠুকে দেবে। ছুটল সেডান। এক নাগাড়ে গুলি করছে দেহরক্ষীরা। গাড়ির গায়ে বুলেট বিঁধলেও এখনো অক্ষত রয়েছে কিশোর ও মুসা। ওদের গায়ে লাগছে না। দল বেঁধে তাড়া করে আসছে শিষ্যরা। আর সবার চেয়ে বেশ কিছুটা সামনে রয়েছে ইরা। জোরে জোরে হাত নাড়ছে পিছনের ওরা। ঘুষি দেখাচ্ছে, অভিশাপ দিচ্ছে। চেঁচিয়ে বলল ইরা, আমি যাব, কিশোর আমাকে নিয়ে যাও, আমি যাব। তার মানে ইরা ওদের নেতৃত্ব দিয়ে আনছে না। আনমনে বিড়বিড় করলো কিশোর। ওরাই ইরাকে তাড়া করেছে। কি করব, থামবো? মুসার প্রশ্ন। থামাও। ইরার ব্যাপারে যেন নিশ্চিত হতে পারছে না কিশোর। ব্রেক কষল মুসা। গাড়ি পুরোপুরি থামার আগেই ব্রেক ছেড়ে দিয়ে স্টিয়ারিং ঘোরালো। মুখ ঘুরিয়ে গাড়ি ছোটালো ছুটে আসা ভক্তদের দলের দিকে। হেডলাইটের আলো সইতে না পেরে চোখের সামনে হাত তুলে দিয়েছে অনেকে। গাড়ি ওদের কাছাকাছি হতেই লাফিয়ে সরে গেল দুপাশে। পাশের দরজা খুলে দিয়েছে কিশোর। লাফিয়ে গাড়িতে উঠল ইরা। আবার মুখ ঘুরিয়ে গেটের দিকে গাড়ি ছোটালো মুসা। দ্রুত পিছিয়ে পড়তে লাগলো রক্ষী আর ভক্তের দল। এখনো গুলি করছে, তবে অযথা। নীরব নির্জন বুনো পাহাড়ি পথে অনেকক্ষণ একটানা গাড়ি চালানোর পর মুসা বলল, না, কেউ পিছু নেয়নি আমাদের। পেছনে ফিরে তাকালো কিশোর। টেইল লাইটের লাল আলো পড়েছে পেছনের খানিকটা জায়গা জুড়ে। তার পেছনে শুধুই কালো অন্ধকার। গুরুদেবের লোকেদের এই পিছু না নেওয়াটা সন্দেহজনক লাগছে তার কাছে। খুঁতখুত করছে মন। এত সহজে ছেড়ে দিল ওদের কেন? মেঘ জমেছে আকাশে, তারাগুলোকে ঢেকে দিচ্ছে। উঠতি চাঁদকে আগেই ঢেকে দিয়েছে মেঘ। কেউ যদি পিছু নিয়েও থাকে, কিশোর ভাবল হেডলাইট নিভিয়ে আছে নিশ্চয়ই। দূরে পর্বতের মাথায় মেঘের গুড়গুড় আর গাড়ির চাকার নিচে পাথর পড়ার বিচিত্র খড়খড় শব্দে হয়তো ঢাকা পড়ে যাচ্ছে অনুসরণ করে আসা গাড়িটার ইঞ্জিনের শব্দ। মনে হয় এই যাত্রায় বেজে গেলাম আমরা কিশোর, মুসা বলল। আরেকটু হলে সর্বনাশ হতো, কিন্তু প্ল্যান বদলালে কেন? যেভাবে করতে বলেছিলেন সেভাবে করলেই তো ভালো হতো। বাধ্য হয়ে করেছি, আর কোনো উপায় ছিল না। এখন আর ওসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। যা করতে এসেছিলাম করে ফেলেছি। মিশন সাকসেসফুল। নীরবে গাড়ি চালাচ্ছে মুসা। পিকুইতে ঢুকলো। আমেরিকার গৃহযুদ্ধের সময় গড়ে ওঠা অনেক পুরনো শহর এটা। প্রায় আগের মতোই রয়েছে এখনো। উন্নতি বিশেষ হয়নি, দোকান আছে মাত্র কয়েকটা। আশেপাশের চাষিদের প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। খোলা থাকে শুধু একমাত্র বার ও গ্যাস স্টেশনটা। সেখান থেকে তেল ভরে নিল মুসা। একটা স্টোর থেকে খাবার কিনল। সামনে দীর্ঘ যাত্রা। চুপচাপ কাটলো অনেকক্ষণ। ছুটে চলেছে গাড়ি। পেছনের সিটে কিশোরের পাশে বসে খোলা জানালা দিয়ে আকাশ দেখছে ইরা। কয়েকটা প্রশ্ন খচখচ করছে কিশোরের মনে, জানা দরকার। ডাকলো, ইরা। ফিরে তাকালো ইরা।
আচ্ছা, বাড়ি থেকে পালালে কেন? বাবার কারণে, ইরা বলল। কেন, তিনি আবার কি করলেন? কি করেননি তাই বলো, রেগে উঠল ইরা। আচ্ছা তুমি বলো, তোমাদের একটা পরিবার আছে না? সকলে মিলেমিশে একসাথে থাকো না? স্বাভাবিক একটা পরিবারে যেভাবে থাকা উচিত। হ্যাঁ থাকি, কিন্তু আমরা থাকি না। আমি আর বাবা, মা যতদিন ছিল সমস্যা হয়নি, মা সঙ্গ দিত আমাকে, কিন্তু বাবা আছে তার ব্যবসা নিয়ে, আমার দিকে তাকানোর তার সময় নেই। একা একা সময় কি করে কাটাই বলো? খাবার সময়ও তার দেখা পাই না। তার মানে প্রচন্ড একঘেয়েমিতে ভুগছিলে। একটা প্রশ্নের জবাব পেয়ে গেল কিশোর, কিন্তু গুরুর খপ্পরে পড়লে কি করে? দীর্ঘশ্বাস ফেলল ইরা। বাবার ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ব্যাংকে আমার জমানো কিছু টাকা ছিল, সেগুলো তুলে নিয়ে চলে গেলাম লস অ্যাঞ্জেলসে। একটা সস্তা হোটেলে উঠলাম, কাজ খুঁজতে লাগলাম। নতুন পরিচয় পাওয়ার জন্য বন্ধু পরামর্শ দিল ফিল্ম স্টুডিওগুলোয় খোঁজ নিতে। ওর ধারণা আমি ভালো অভিনয় করতে পারবো, কিন্তু গিয়ে দেখি আমার মতো আরো কত মেয়ে আছে ওখানে হন্যে হয়ে কাজ করছে। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আমার। মনে হতো সারাক্ষণই আমার উপর চোখ রাখা হচ্ছে। প্রথমবার গুরুদেবের শিষ্যদের দেখলাম আমার হোটেলের সামনে, নেচে নেচে গান গাইছিল। সেটা বোধহয় লস অ্যাঞ্জেলেসে যাওয়ার 3 কি 4 দিন পর। ওদেরকে খুব সুখী মনে হলো, সবাই সবাইকে ভালোবাসে, হাসি খুশি মিষ্টি একটা পরিবারের মতো। একদিন হোটেলে ফিরে দেখি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। ম্যানেজারকে বললাম, আমাকে উল্টো চাপ দিল সে। ভাবলো ভাড়া ফাঁকি দেবার মতলব করছি। প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করলো, তারপর জিনিসপত্র সব কেড়ে রেখে হোটেল থেকে বের করে দিল আমাকে। কোথায় যাব? গেটে বসে কাঁদতে লাগলাম। এই সময় গুরুদেবের দেখা পেলাম। আমার চোখের পানি মুছিয়ে দিল সে। জিজ্ঞেস করলো তার সঙ্গে যাব কিনা। বলল অনেক ছেলে মেয়ে আছে তার, তাদের সঙ্গে আমারও জায়গা হবে। লোকটার ব্যবহারে গলে গেলাম, বড় আপন মনে হলো। ম্যানহাটনে গুরুদেবের আশ্রয় কেন্দ্রে সে রাতটা কাটালাম। পরদিন সকালে গুরুদেবকে নিতে একটা রোলস রয়েস এলো। গুরুদেবের সঙ্গে একই গাড়িতে বসে আশ্রমে গেলাম। শুনলাম ওরকম সম্মান আর কাউকে দেয়া হয়নি। খুব আদর যত্ন করা হলো আমাকে, মনে হলো নতুন জীবন পেলাম। এমন ব্যবহার করলো আমার সঙ্গে গুরুদেব যেন আমি তার কাছে ভীষণ দামি। কেন বুঝতে পারিনি। যাই হোক, সেদিন সে ঠাঁই না দিলে আজ কি অবস্থা হতো আমার। কেঁপে উঠল ইরা। তাহলে চলে এলে কেন? জিজ্ঞেস করলো কিশোর। জবাব দিল না ইরা, বলল আমার ঘুম পাচ্ছে। চাপাচাপি করলো না ওকে কিশোর, বুঝলো আর কিছু বলতে চায় না ইরা। এখানেই শেষ হচ্ছে খুনে তান্ত্রিক এর 2য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।